আসসালামু আলাইকুম দর্শক। প্রিন্সের এই ভয়াবহ ডিজাস্টারের জন্য কে দায়ী? পরিচালক, প্রযোজক, শাকিব খান নাকি রাইটার? প্রিন্সের এই ভয়াবহ ডিজাস্টারের জন্য পরিচালক দায়ী করেছেন রাইটারকে, রাইটার দায়ী করেছেন পরিচালককে, আর শাকিব খান দায়ী করেছেন সময়কে, আর পরিচালক দায়ী করেছেন কিছু ষড়যন্ত্রকারীদেরকে। কিন্তু কেউ নিজের দোষ স্বীকার করার নেই। আজকের এই কন্টেন্টে এই বিষয়গুলো নিয়ে একটু আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করতে চাই। দেখেন, শুরুতেই বলে দিচ্ছি, প্রিন্সের বাজেট প্রযোজক বলেছেন 18 কোটি টাকা। এর মধ্যে শুরুতে ছিল 12 কোটি টাকা, যেখানে প্রিন্সের প্রযোজক নিজের বাড়ি, নিজের জমি এবং ধার দেনা করে 12 কোটি টাকা জোগাড় করতে হয়েছে প্রযোজককে। বাকি 8 কোটি টাকা প্রযোজককে জোগাড় করতে হয়েছে হলের রেন্টাল দিয়ে। 3 কোটি টাকা ইন্ডিয়াতে পাঠিয়ে দিয়েছেন, তিনি সেটা বলেছেন, তার মানে 15 কোটি টাকা। এবং বাকি যে 3 কোটি টাকা সেটি ধার দেনা তিনি করেছেন, টোটাল 18 কোটি টাকা। প্রিন্স যাবৎ এ পর্যন্ত সিনেপ্লেক্স থেকে 2 কোটি টাকাও তুলতে পারেনি। তার মানে সেখানে তারা পাবে 60 লাখ টাকা, 62 লাখ টাকা। 1 কোটি টাকা 31 লাখ টাকা পায়। আর রেন্টাল থেকে পেয়েছেন 3 কোটি টাকা, 3 কোটি 62 লাখ টাকা। ধরে নিচ্ছি সর্বসাকুল্যে 4 কোটি টাকা। ওটিটিতে বিক্রি করে পাবেন 1-1.5 কোটি টাকা, সর্বোচ্চ ধরে নিচ্ছি 2 কোটি টাকা, 6 কোটি টাকা। এবং ওভারসিজ থেকে পেলেন ধরেন আরো 1 কোটি টাকা, বিদেশ থেকে 7 কোটি টাকা। মানে এই সিনেমা থেকে 8 কোটি টাকা কামাই করতে প্রিন্সের মানে হয়ে যাবে আর কি। তো বাকি 10 কোটি টাকা প্রিন্সের লস, একেবারে ডিজাস্টার যেটাকে বলে। এই সিনেমার রাইটার একটা স্ট্যাটাস দিয়েছেন গতকালকে। তার কথা মতো যেই সিনেমা ব্লকবাস্টার হয় সেই সিনেমারই কেবল পার্ট 2 হয়। প্রিন্স একটা ডিজাস্টার, এইটার পার্ট 2 জীবনেও হবে না। এখন কেউ যদি মনে করে এটা যমুনা ব্লকবাস্টার, তাইলে হইতে পারে। এই ধরনের উপহাস করে প্রিন্সের রাইটার একটা স্ট্যাটাস দিয়েছে। ওইদিকে প্রিন্সের পরিচালক আবু হায়াত মাহমুদ এক অডিও ক্লিপে এক টেলিভিশনের সাক্ষাৎকারে বলেছেন, প্রিন্সের রাইটার তাকে ঠিকমতো সময় দেয় নাই, সময়ের অভাবে তার সঙ্গে বসতে পারে নাই। একমাত্র তার কারণেই প্রিন্স ঠিকঠাক মতো শুটিং করতে পারে নাই। রাইটার যদি তার সঙ্গে বসতো, সময় দিত, তাহলে সিনেমার শুটিংটা খুব ভালো হতো। ওদিকে রাইটার বলছেন তার স্ট্যাটাসের মাধ্যমে যে আগস্ট মাসে রাইটারের সঙ্গে তার পরিচালকের সঙ্গে তার লাস্ট কথা হয়, তার সাথে সম্পর্ক শেষ হয় আগস্ট মাসে। আগস্টের পরে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 4টা মাস সে স্ক্রিপ্ট নিয়ে আরো 4-5 জনকে অ্যাসাইন করছে। সেই 4টা মাস সে স্ক্রিপ্ট নিয়ে আরো 4-5 জনের সঙ্গে বসছে। এবং সুমনের পরে যাকে সেই স্ক্রিপ্টটা দিছে, তাকে সুমন ফোন করে জানতে পেরেছে আবু হায়াত মাহমুদ তাকে 4 নম্বর ড্রাফট দিছে স্ক্রিপ্ট কারেকশনের জন্য। অথচ সুমন আরো কয়েকটি ড্রাফট করেছিল, যেগুলো হায়াত নাকি জানেই না, খোঁজই রাখে নাই। মানে হায়াত, সুমনের ভাষ্য মতে হায়াত স্ক্রিপ্টই পড়া না। এবং হায়াত এই কথাও সুমনকে বলেছে যে স্ক্রিপ্ট পড়লে তার মাথা ব্যথা করে। হায়াতের স্ট্যাটাস অনুযায়ী সুমন লাস্ট ড্রাফট রেডি করার পরে হায়াতকে 10 দিন ফোন করে পায় না। 10 দিন পরে এসে সে বলে সে লামায় চলে গিয়েছিল, বান্দরবনে মেডিটেশন করতে, কারণ এত বড় সিনেমা বানাবে, মানসিক প্রস্তুতি দরকার আছে। সে কোয়ান্টাম মেথড করে, কোয়ান্টামের সে একজন সদস্য। আমিও কোয়ান্টামের সদস্য নই, কোয়ান্টাম সম্পর্কে আমি জানি, লামায় আমিও গিয়েছি। লামা
ভালো একটা জায়গা, মেডিটেশনের জন্য ভালো জায়গা, কিন্তু প্রিন্সের এরকম একটা সংকটকালে সে মেডিটেশন করতে চলে গেছে, এটা হয়তো ভালো হয়ে যাইতো যদি সিনেমাটা ভালো হতো। কিন্তু এটা নিয়েও মানুষ এখন ঠাট্টা করে। আগে একটু বলে নেই কোয়ান্টাম ফাউন্ডেশন কারা করে, কোয়ান্টামে কারা যায়, কোয়ান্টাম কেন করতে হয় সেটা জানলেই বুঝতে পারবেন কোয়ান্টামে কারা যায়। যারা কনফিউজড, যারা নিজের উপরে কন্ট্রোল রাখতে পারে না, যারা সিদ্ধান্তহীনতায় ভুগে, যারা অশৃঙ্খল জীবনযাপন করে, যারা জীবনের উপর থেকে স্বাদ আগ্রহ উঠে গেছে, হতাশাগ্রস্ত, এই সমস্ত মানুষকে মহাজাতক পথ দেখায়। মানে কোয়ান্টাম ফাউন্ডেশনের যে মূল ব্যক্তি উনি পথ দেখান, ওনার কথায় আকৃষ্ট হয়ে ওনার জীবন ব্যবস্থা নিয়ম শৃঙ্খলায় নিজের জীবনকে পরিচালিত করে একটা মানুষ গতি ফিরে পায়, দিক ফিরে পায়। এটা হচ্ছে কোয়ান্টাম ফাউন্ডেশন। আপনারা কালে কালে শুনেছেন, যারা যারা কোয়ান্টামে গিয়েছে, যেসব সেলিব্রিটি, তাদের মুখ থেকেই শুনেছেন যে তাদের জীবনে নাকি অনেক পরিবর্তন এসছে কোয়ান্টামে যাওয়ার পরে। তার মধ্যে একজন প্রভা, আর একজন ইমন, এরকম অনেকেই আছেন যারা জীবনে একটা উদ্দেশ্য খোঁজার জন্য বা জীবনের একটা সঠিক পথ পাওয়ার জন্য বা নিজেকে কন্ট্রোল করার জন্য কোয়ান্টাম ফাউন্ডেশন করেন। আমার অনেক বন্ধুও করেন কোয়ান্টাম ফাউন্ডেশন। আমাকে অনেকবার বলেছে কোয়ান্টাম করো, গ্রাজুয়েট হও, এই করো সেই করো। আমি বলছি আমার উপর আমার কন্ট্রোল আছে। কোয়ান্টামকে আমি দোষ দিচ্ছি না, কোয়ান্টাম অবশ্যই ভালো একটা জিনিস, কিন্তু যে করে তার ব্যাকগ্রাউন্ডটা জানানোর জন্য আমি কোয়ান্টামের উদাহরণটা দিলাম। সে নিজের উপরে কন্ট্রোল নাই, কনফিডেন্স নাই, কনফিউজড, তাই সে নিজেকে সুশৃঙ্খল করার জন্য, কনফিডেন্স গেইন করার জন্য, কন্ট্রোল আনার জন্য সে কোয়ান্টামের সদস্য থেকে একটা দীর্ঘ সম্পর্কে লিপ্ত হয়। যাই হোক, যারা করে তাদেরকে আমি ভালো বলবো, কারণ তাদের যারা কোয়ান্টাম করে তারা সচরাচর মানে খারাপ কাজ করে না, খুব বেশি খারাপ কাজে তারা লিপ্ত হয় না। কিন্তু আবু হায়াত মাহমুদের কিছু তথ্য আমি জানি, এগুলো একটা মানুষ এরকম কাজ করতে পারে, এই ধরনের কথা বলবেন তাকে। আজকে তার ব্যক্তিগত কোনো কথা নিয়ে আজকের কন্টেন্ট নয়, আজকে তার সিনেমা নিয়ে কন্টেন্ট। আবু হায়াত মাহমুদ বলছে মেজবাউদ্দিন সুমন যদি তাকে ঠিকঠাক মতো টাইম তো তাকে যদি না ঘুরাইতো, মেজবাউদ্দিন সুমনকে নাকি ফোন করে পাওয়া যায় না, তাকে নিয়ে বসতে পারে না। এদিকে মেজবাউদ্দিন সুমন বলছে যে আবু হায়াত মাহমুদ শাকিব খানের সঙ্গে পরিচয় হওয়ার পরে, গল্প পছন্দ করার পরে আবু হায়াত মাহমুদ নাকি তার ফোনই ধরে না। মানে সর্বোচ্চ 2 থেকে 3 বার আবু হায়াত মাহমুদ মেজবাউদ্দিন সুমনের ফোন ধরছে। খুবই ভাইস ভার্সা দুজনের বিষয়টা। শাকিব খান মেজবাউদ্দিন সুমনকে বলছে যে তোমরা টিম হয়ে থাকবা, তাহলে সিনেমাটা ভালো হবে, টিমটা ভাঙো না। এবং শাকিব খান একটি প্রশ্ন করেছে আবু হায়াত মাহমুদকে যে তুমি একা আসো কেন, তোমার টিম কোথায়? এই কথা মেজবাউদ্দিন সুমনের কাছে চলে গেছে। এদিকে আবু হায়াত মাহমুদের কিছু উদ্ভট পরিকল্পনা স্ক্রিপ্টের মধ্যে ঢুকাইতে চাইছে আবু হায়াত মাহমুদ। আমি কিন্তু আমার আগের কন্টেন্টে বলছি যে রাইটারদের উপরে অনেক চাপ থাকে, তারা ইন্ডিপেন্ডেন্ট ভাবে স্ক্রিপ্ট লিখতে পারে না, তাদেরকে ধরায় দেওয়া হয় এই করতে হবে, সেই করতে হবে, এই রাখতে হবে, ওই রাখতে হবে। তো আবু হায়াত মাহমুদ এই পিয়ানোর বিষয়টা রাখতে চাইছিল, যে শাকিব খানের হাতে সবসময় একটা পিয়ানো থাকবে, সেটা স্ট্যান্ড মেশিন গান হয়ে যাবে। তো সেইটা মেজবাউদ্দিন সুমনরা রাখতে চায় নাই, তারা হেসে দিয়েছে যে এটার সাথে সিনেমার গল্পের কানেকশন কোথায়। হায়াত বলছে না, আপনার রাখেন, এটা একটা সেই জিনিস হয়ে যাবে। কি জিনিস হয়েছে সেটা আমরা দেখেছি। হায়াত বলছে যে আফগান পাঠানের সাথে সবসময় একটা মুরগি থাকবে। সুমন বলেছে যে এটার কানেকশন কোথায়, কেন থাকবে? হায়াত বলছে না, এটা রাখেন, সেই একটা ব্যাপার হয়ে যাবে।
সেই একটা ব্যাপার হয়েছে। গল্পের সাথে আফগান আফগান যে একটা মুরগি রাখে, এই মুরগির সাথে কেন রাখে, মুরগিটা কি, মুরগিটার সঙ্গে আফগানের রিলেশন কি দেখাইতে পারছে? পারে নাই। হায়াত বলছে এইটার ভিলেন নাকি প্রসেনজিৎ করবে। আমরা অনেক নিউজ পেয়েছি যে জ্যাকি শ্রফ করবে, প্রসেনজিৎ করবে। হায়াত থেকে এটাও বলছে কাউকে কাউকে যে এটার একটা ক্যামিও করবে সালমান খান। তো এই ধরনের উদ্ভট কথাবার্তার জন্য নিকেতন পাড়ায় হায়াতকে নিয়ে অনেক হাসাহাসি হয়েছে। সুমন হায়াতের উপরে কনফিডেন্স না পাইয়া নিকেতন পাড়ায় দু একটা কথা বলছে, সেইটা প্রয়োজক শুনছে, শুনে প্রয়োজক রেগে গেছে, রেগে গিয়ে সুমনকে ফায়ার করছে। যে সিনেমা হবে কিন্তু সুমন থাকবে না। মানে তাদের মধ্যে ইন্টারনাল দ্বন্দ্ব আগস্টের আগ থেকে। হায়াতের কয়েকটা নাটকে আমি অভিনয় করছিলাম, তারে ব্যক্তিগতভাবে আমি চিনি। সময় সম্পর্কে তার যে একটা বিশাল প্রবলেম আছে, এটা তার নাটকে অভিনয় করে আমি দেখছি। সে পারে না, আর্টিস্টকে সে কন্ট্রোল করতে পারে না। তার নাটকে কোনোদিন আমি দেখি নাই 12টার আগে শুটিং শুরু হয়েছে। এখন 12টার আগে যদি শুটিং শুরু না হয়, তাহলে সেই নাটক রাত 12টার আগে তো শেষ হওয়ার কথাই না, বরঞ্চ তার নাটক 2টা 3টার আগে কখনো শুটিং শেষ হয় না। এটা তার গুণ বলবো না দোষ বলবো আমি জানি না, আমি তাকে বোঝানোর জন্য, এক্সপ্লেন করার জন্য আমি একটু একটু বললাম তার সম্পর্কে, যেহেতু তার সঙ্গে আমার অভিজ্ঞতা আছে কাজ করার। তো যে একটা 40 মিনিটের নাটক ঠিক মতো সময় মতো শেষ করতে পারে না, সে একটা 2 ঘন্টার সিনেমা কিভাবে সময় মতো শেষ করতে পারবে? একটা প্র্যাকটিসের মধ্যে যদি সে থাকতো, যে একটা প্রজেক্ট সে 40 মিনিটের হোক 1 মিনিটের হোক, সে যেই টাইম দিছে ওই টাইমের মধ্যে সে শেষ করতে পারছে, এই প্র্যাকটিসটা যদি তার ভিতরে থাকতো, তাহলে আমার কাছে মনে হয়েছে যে সিনেমাটাও টাইমলি শেষ হয়ে যেত। কিসের ভিসা জটিলতা, কিসের ভারত, কিসের শ্রীলঙ্কা, এগুলো তো প্রি প্ল্যান টেবিল ওয়ার্ক। এগুলো তো শুটতে যাওয়ার পরে ঝামেলা হবে না, এগুলো টেবিলে ফিক্স হয়ে যাবে। দেশের অবস্থা খারাপ, ওগুলো টেবিলে ফিক্স হবে, ভাই দেশের অবস্থা খারাপ, এখন সিনেমাটা শুট করবো না, পরে করব। আমার মতে এই সিনেমার ডিজাস্টার হওয়ার মূল কারণ প্রযোজক নিজেই। অনেকেই তো অনেককে দোষারোপ করেছে, আমি দোষারোপ করবো প্রযোজককে। সে জেদ ধরেছিল, সে ধরেছিল যে রোজার ঈদে সিনেমাটা রিলিজ করতে হবে, এবং শাকিব খানও প্রেস কনফারেন্সে এই কথা বলেছে যে প্রয়োজক বলছে যে রোজার ঈদেই সিনেমাটা রিলিজ দিতে হবে, সো দিতে হবে। কেন প্রয়োজক এই কথা বলেছে? কারণ প্রয়োজক তো মানুষের কাছ থেকে টাকা ধার করে নিয়ে আসছে একটা টাইম বলে। ওই টাইমের ভিতরে টাকাটা না দিলে সুদ বেড়ে যাবে, ইন্টারেস্ট বেড়ে যাবে। দিন শেষে কিন্তু সেই টাকাটাই গেল, পুরা টাকাটাই গেল, এখন পুরাটাই দিতে হবে প্রয়োজককে। একটা প্রয়োজককে মাঠে বসায় দিল জাস্ট, এটা কে বসাইলো? শাকিব খান বসাইলো? পরিচালক বসাইলো? রাইটার বসাইলো? পরিচালকের এবং প্রযোজকের দ্বৈত হস্তক্ষেপ এই সিনেমায় ছিল। আপনারা দেখেছেন এই প্রযোজক এবং পরিচালক সিনেমার লোকেশন দেখার জন্য, সিনেমার টেকনিশিয়ানদের সঙ্গে কথা বলার জন্য দীর্ঘ সময় ইন্ডিয়াতে ছিল। সিনেমা শুটিং শুরু হওয়ার আগে তারা অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা করে, তারা আমির খানের সেটে যায়, বিভিন্ন ছবি আমরা দেখেছি। এইরকম ছবি, এরকম গল্প আমরা আর কোন প্রযোজক সম্পর্কে দেখেছি যে প্রযোজক আর পরিচালক দুজন মিলে এই ঘুরে বেড়াচ্ছে, এই সেটে যাচ্ছে, সিনেমার প্রয়োজনে এই মিটিং করছে, এই কাজ করছে? এই ধরনের গল্প হয়েছে হয়তো, কিন্তু আমরা ক্যামেরার সামনে দেখেছি কতবার, বা স্ক্রিনে কতবার দেখেছি, বা নিউজে কতবার দেখেছি, বা সোশ্যাল মিডিয়া কতবার দেখেছি। আমি একটা ছোট্ট ইঙ্গিত কিন্তু দিয়ে গিয়েছি, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। তো এবার দর্শক, আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রেখে যাই, এই প্রিন্স সিনেমা ডিজাস্টারের পিছনে কার হাত সবচাইতে বেশি?